আইনটা তো করে নিয়েছে 1 মাস আগে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। তাতে বলা হয়েছে যে মানে পড়লে ভালো করে বোঝা যাবে যে যেদিন আমাদের দেশে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট শুরু হয়েছিল, মানে 1952 সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যায়নি বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও এখানে সিটিজেনশিপ পায়নি কিন্তু তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করে নিয়েছে, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদের পুশব্যাক করা। এটা হলো আইন। কিন্তু হঠাৎ করেই কালকে স্বরাষ্ট্র দপ্তর একটা সার্কুলার দিয়ে দিয়েছে। দেখুন কি ভয়ঙ্কর সার্কুলার। হ্যাঁ দেখায়। এই কালকের সার্কুলারে বলছে যে 30 দিনের মধ্যে প্রত্যেকটা রাজ্য সরকারকে এবং প্রতিটি জেলায় প্রতিটি রাজ্য সরকার করতে বাধ্য, প্রতিটি জেলায় টাস্ক ফোর্স তৈরি করেছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ হোম। সেখানে বাংলাদেশিদের চিহ্নিত করতে হবে, বাংলাদেশিদের ধরতে হবে, বাংলাদেশিদের তাড়াতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশি বলতে কাদের বোঝাচ্ছে? যেমন এতদিন ধরে এই যে হিন্দু মুসলমানের যে বিভাজনটা হলো, এই বিভাজনে আমরা দেখলাম যে হিন্দু উদ্বাস্তু যারা ইল্লিগালি ভারতবর্ষে এসেছেন, বিজেপি সরকার তাদের মাথায় একটা গেরুয়া ফেট্টি দিয়ে দিয়েছে, কপালে একটা তিলক দিয়ে দিয়েছে, হাতে একটা তলোয়ার বা লাঠি দিয়ে দিয়েছে, জয় শ্রীরাম বলে তারাই কিন্তু হিন্দু মুসলমান করেছে, করে পুরো ব্যাপারটাকে বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে। এরা হিন্দু, এদেরকে বুঝিয়েছে যে মুসলমানদের এরকম বিষয়, কিন্তু এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। আমরা যখনই বলি যে মানুষ বিপদে পড়েছে, তখন কিন্তু মানুষ বলতে আমরা নারী পুরুষ সকলকে বুঝি। সেরকমভাবে বাংলাদেশিরা বলতে আমরা হিন্দু মুসলমান দুজনকেই বুঝি। আইনে কিন্তু সার্কুলারে কিন্তু মুসলমান বলছে না, বাংলাদেশি। এবং গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে গ্রেপ্তার হচ্ছে। যত গ্রেপ্তার হচ্ছে তাদের সবচেয়ে বেশি হিন্দু। গত পরশুদিন আমার একটি ঘনিষ্ঠ ছেলে, এপারের লোক, তাকে সে বম্বে কাজ করতে গেছিল, তাকে 27 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে তাকে গ্রেপ্তার করেনি যেহেতু তার কাছে 1952 সালে ভোটার তালিকার লিস্টের মানে জমা দেওয়া কাগজটা ছিল, ওর সার্টিফাইড কপি তোলার। কিন্তু কালকের খবর হচ্ছে তাকে আবার কালকে ডেকে পাঠিয়েছিল। আজকের খবর হচ্ছে তার কাছে একটা চিঠি আসছে, সে যেন বম্বে না ছাড়ে, এবং তা বলছে সেও সন্দেহজনকের মধ্যে পড়ছে। এ কিন্তু ব্রাহ্মণ, অরুণ মিশ্র। এখন ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা হিসাব করে দেখি, আগে দিলীপ ঘোষরা বলতেন যে 2 কোটি মুসলমান অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে। আজকে দিলীপ ঘোষ কিন্তু আর মুসলমান শব্দটা বলছে না, বাংলাদেশি বলছে। অর্থাৎ আজকে এদের বিড়াল বেরিয়ে পড়েছে ঝোলা থেকে। অর্থাৎ 2025 সাল হয়ে গেছে, হিন্দু রাষ্ট্র করাতে হচ্ছে, হিন্দু উদ্বাস্তুদেরকে দিয়ে মুসলমান হিন্দু বিভাজন করিয়ে আজকে হিন্দুদেরকেও গ্রেপ্তার করছে। তার কারণ এই যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বলা হচ্ছে, এদের মধ্যে 95% হচ্ছে হিন্দু, 5% হচ্ছে মুসলমান। এবং মুসলমানরা এখানে নাগরিকত্ব চায়নি। মুসলমানদেরকে বর্ডারে দেখলে বিএসএফ কখনো কখনো গুলি করে মারে। মুসলমানদেরকে ধরার জন্য ফৌজদারি আইন আছে, আর হিন্দুদেরকে পুকুত করে ঢুকিয়ে দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়ে জয় শ্রীরাম বলে। শ্রীরাম বলতে পারে না। তো আজকে তারা সবাই বিপদের মধ্যে পড়ে গেছে। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে। এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইচ্ছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।
করে গেছে। এখন ঘটনা হচ্ছে অনেকেই জানে না, প্রশ্ন যে কত সাল আগে এলে পরে ইল্লিগাল, কত সাল আগে এলে পরে ইল্লিগাল নয়, তাই তো? এইটা হচ্ছে মুখে লোকে বলবে এই তো কদিন আগে এলো, 2 বছর 4 বছর 10 বছর, না। আইন বলছে সংবিধান প্রকাশের পরে, অর্থাৎ 1952 সালে পাসপোর্ট ভিসা লাগু হওয়ার পরে, সেই সময় থেকে আজকে পর্যন্ত আমরা সহজে কি দেখি? আমরা সহজে দেখি ইল্লিগাল মাইগ্রেন্ট বলতে দেখায় কেউ একটা রিক্সা চালক বন্ধু, কেউ অটো চালাচ্ছেন, কেউ আলু পটল বিক্রি করছেন, কেউ ড্রেন পরিষ্কার করছে, কেউ লোকের বাড়িতে কাজ করছে। এই মানুষগুলোকে আমরা ইল্লিগাল বলে আজকে বিভৎস রকমভাবে তাদের উপর পানিশমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে ইল্লিগাল মাইগ্রেন্ট আমাদের দেশে প্রচুর আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, নেতা, মন্ত্রী, নচিকেতা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, মিঠুন চক্রবর্তী, কত নাম বলবো, তাই তো? তাহলে আমার এখন কথা হচ্ছে আইন আইনের পথে চলবে। ইল্লিগাল পথে এসেছে, বেআইনি কাজ করেছে, তাদের ক্ষেত্রে পানিশমেন্ট হবে, এটাই আইন। কিন্তু এই যে কোটি কোটি দেশভাগে বলি হওয়া অসংখ্য গরিব মানুষ যারা কিছুই জানে না, যারা পেটের দায়ে আসছে, আজকে পেটের দায়ে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে। এই যে শ্রমজীবী মানুষদের যদি সবাইকে তাড়িয়ে দেওয়া হয়, বাঘের মুখে ফেলে দেওয়া হয়, সমুদ্রে ফেলে দেওয়া হয়, তাহলে এই ড্রেন পরিষ্কার কে করবে বাবু ভাইরা? নাগরিকরা ড্রেন পরিষ্কার করবে? নাগরিকরা রিক্সা চালাবে? যেমন উত্তরপ্রদেশে আমরা কি দেখেছি, উত্তরপ্রদেশে গো হত্যা নিষিদ্ধ, দেখা যাচ্ছে বড় বড় অফিসের ভিতরে গরু পায়খানা করে দিয়ে চলে আসছে, গোবর ভর্তি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে এই গরিব মানুষগুলো গরিব, তাদেরকে তোমরা মারছো, ধরছো। এই যে কয়েকদিন আগে রোহিঙ্গা 20 জন রোহিঙ্গাকে দিল্লি থেকে তুলে নিয়ে গিয়ে ভারত সরকার নেভিতে চাপিয়েছে আন্দামানে, তারপরে সমুদ্রে গিয়ে তাদের ফেলে দিয়েছে। তার 2 দিন আগে গুজরাট থেকে 210 জনকে ভয়ঙ্কর জায়গায় ফেলেছে, তার 78 জনকে বাঘের মুখে ফেলেছে। এটা ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষের চিত্র নয়। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহের 14 গোষ্ঠীর বাপের ক্ষমতা থাকে, আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি, যদি বাপের ক্ষমতা থাকে তাহলে বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএদেরকে আগে ধরুক। আগে ওরা অসীম সরকার অসীম সরকার ওরফে অসীম মণ্ডল বিজেপি বিধায়ককে ধরুক, আগে নিশীথ পরামানিককে ধরুক, মন্ত্রী ছিল, আগে স্বপন মজুমদারকে ধরুক, ইল্লিগাল মাইগ্রেন্ট। যদি ক্ষমতা থাকে আগে ওদের ধরুক, তারপর গরিব মানুষকে ধরুক। তো আজকে এমন একটা ভয়ঙ্কর অবস্থায় এসে গেল, এই ধরপাকড়টা শুরু হয়ে যাবে। অনেকে মনে করছে এটা হলে বুঝি এপারের লোকেরা খুব আনন্দ পাবে, মানে আমাদের চাকরিগুলো আমরা পাবো। সত্যিই তো, এটাও তো বাস্তব। বাম আমল থেকে শুরু করে, বাম আমলেই বেশি আমাদের এপারের মানুষের চাকরি বাকরি সব ওদের দিয়ে দিয়েছে, ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, অনেক রকম দুর্নীতি আছে। তা বলে মানুষগুলোর তো কোনো দোষ নেই, মানুষগুলো তো রাতারাতি দেশভাগে বলি হওয়া। এবার বলুন তো, যে এই মানুষগুলোকে এখন তাড়িয়ে দেবে, এই মানুষগুলো এখন যাবে কোথায়? এই মানুষগুলো, তবে একটা কথা আমার ঠিক যন্ত্রণার সঙ্গে বলছি, যাদেরকে এখন পুশব্যাক করবে তারা কিন্তু প্রাণে বেঁচে যাবে। ওপারে গিয়ে হয়তো লাথি মেরে তাড়ালো, কষ্ট দিয়ে মারধর করে তাড়ালো, প্রচুর পেটালো, গেলেও ওপারে লোকের বাড়িতে কাজকর্ম করে, চায়ের দোকান ফোকান করে কিন্তু সে বেঁচে যাবে। কিন্তু আইনের প্যাঁচে যে পড়ে যাবে সে কিন্তু কৃতদাস হয়ে যাবে, কারণ তার 7 লাখ টাকা 10 লাখ টাকা ফাইনও সে দিতে পারবে না, 7 বছর জেল, তারপর পুশব্যাক। বরং পুশব্যাক হলে তাদের পক্ষে বেঁচে যাওয়া কিছুই থাকবে না, কিন্তু বেঁচে যাবে। আমাদের এতে লাভ কোথায়? এটা একটা বড় প্রশ্ন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার ছেলে সৌম্য মণ্ডল প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছে, AA, সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে আশা করছে যে আমি চাকরি করব, 50,000 টাকা মাইনে পাবো। তো আমার ছেলেরই একটা বন্ধু, সেও প্রেসিডেন্সি থেকে পাস করেছে, সেও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে ইল্লিগাল হয়ে গেছে, আর আমার ছেলেটা লিগাল। তাহলে আমার ছেলে 50,000 টাকায় রাজি হচ্ছে চাকরিতে, আর ওই ইল্লিগাল হয়ে গিয়ে আমার ছেলের বন্ধু ধরুন রতন তো 2,000 টাকায় চাকরি করতে বাধ্য হবে।
তাহলে 2000 টাকায় যদি দক্ষ কর্মী পাওয়া যায়, তাহলে কি আমার ছেলে নাগরিক বলে 50,000 টাকা দিয়ে নেবে চাকরিতে? তারপরে ধরুন এই যে শ্রমজীবী মানুষ, এই ধরুন রং মিস্ত্রি 500 টাকা মজুরির নাগরিক, তো লোকে গিয়ে বলবে এই কত মজুরি, বলে বাবু 500 টাকা দেবেন। তো ইল্লিগালদের বলবে এই কত মজুরি, সে বলে বাবু 100 টাকা দেবেন। কেন 100 টাকায় করতে বাধ্য? তার ভোটার কার্ড থাকবে না, আধার কার্ড থাকবে না, প্যান কার্ড থাকবে না, বাড়ি থাকবে না, কিন্তু তার বাচ্চা কাচ্চাগুলো সে পাখির বাচ্চার মতো খাবো করবে। তাকে সারাদিন ঘুরে একটু চাল ডাল নিয়ে যেতে হবে। তাহলে তারা কিন্তু আমাদের অর্থনীতিটা ভেঙে পড়বে, সামাজিক অবক্ষয় হবে। সামাজিক অবক্ষয় কেন হবে? দেশভাগের পরে এপারের লোকেরা ওপারের মানুষকে ভালোবেসেছিল, বিয়ে থা হয়েছে, সংসার হয়েছে, বাবা বাঙাল মা ঘটি, অথবা মা বাঙাল বাবা ঘটি, তার বাচ্চা টাচ্চা গেল। আবার অনেক জায়গায় আছে বাঙাল ঘটি প্রেম ভালোবাসা, তারাও শেষ। এইভাবে ফ্যামিলি টু ফ্যামিলি ভেঙে তো মানে শেষ হয়ে যাবে। এটাই হিন্দু রাষ্ট্র, এটাই মনুবাদী রাষ্ট্র। তবু আমি বলবো যে সব ভালো, সব কিছুই তো সবসময় খারাপ চোখে দেখলে হবে না, আমি ভালো চোখে দেখি। এই প্রথম ভারতবর্ষে হিন্দু মুসলমান এক হয়ে যেতে চলেছে, কারণ মুসলমানদের ওয়াকফ আইন নিয়ে এসে মুসলমানদেরকে গলা টিপে হিন্দু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ তার গোরস্থান কেড়ে নিচ্ছে, গোরস্থান, তার কবরস্থানটা যদি বুলডোজার দিয়ে ভেঙে দেয়, তাহলে সেই মরাটাকে পোড়াবে, গোবর দেবে কোথায়, পোড়াতে হবে। মসজিদ মক্তবটা যদি ভেঙে দেয়, তাহলে প্রার্থনা করবে কি করে? ধীরে 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 আরএসএসের নীতি, গোলওয়ালকার বলে গেছেন এদের হিন্দু হতে হবে। ফলে এই যে অবক্ষয়ের সময় মানুষ বাঁচতে চায়, এটাই জীবনের ধর্ম। হিন্দু মুসলমান সব এক হয়ে যাবে। আর তখন আমি বলবো, আমি এখনও বলছি, আমি ভারতকে ভালোবাসি, ভারতের সংবিধানকে ভালোবাসি, ভারতের আইন কানুন, ভারতের ব্যবস্থাকে ভালোবাসি। আইনে ভারত সরকারের কাছে আছে মিলিটারি, পুলিশ, প্রশাসন সব, কিন্তু তারও ঊর্ধ্বে আছে মানবতা। কারণ এই ভারতবর্ষটা হচ্ছে সম্রাট অশোকের ভারত, গৌতম বুদ্ধের ভারত, বাবা সাহেব আম্বেদকরের ভারত। এই ভারত আমরা আগে ভাবিনি। যে ভারত বাঘের মুখে ভারতবাসীদের ছেড়ে দেয়, অখণ্ড ভারতের ভূমি সন্তানদের, শুধুমাত্র একটু ভুল করার জন্য, তাও ভুল নয়, রাতারাতি দেশ ভাগ করে তাদের ভাগ করে দিয়ে আজকে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা, তাড়িয়ে দেওয়া, এটা মেনে নিতে পারছি না। ফলে দেখা যাক, আমি আশাবাদী মানুষ নিশ্চয়ই একত্রিত হবে এবং কিছু একটা ঘটবে।